এইচএসসি পরীক্ষা 2026 এর টেস্ট পরীক্ষার পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের ক থেকে শুরু করে লাস্ট এমসিকিউ প্রশ্ন পর্যন্ত সকল কিছু বিস্তারিত তোমাদের বলে দিব। যে প্রশ্নগুলো পড়লে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় তাই যে নয়, তোমরা এটা ফাইনালেও হুবহু প্রশ্নপত্র কমন পাবা। এখন তোমাদের জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে নির্দিষ্ট কিছু অধ্যায় সিলেকশন করছি এবং সেই অধ্যায় অনুসারে তোমাদেরকে সাজেশনটা ক্রিয়েট করছি। আশা করি এই সাজেশন থেকে তোমরা 100% প্রশ্নপত্র কমন পাবা। সেক্ষেত্রে আমরা যদি আসি তোমাদের কোন সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো বা তোমাদের সৃজনশীলের জন্য অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, তোমরা মেইনলি আমার এখানে কয়েকটা অধ্যায় দেখতে পাচ্ছ যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং সিলেবাসের মধ্যে মাস্ট বি ইম্পর্টেন্ট। এর মধ্যে যে কোনো 4টা অধ্যায় তোমাকে সিলেক্ট করতে হবে, বিশেষ করে সৃজনশীল প্রশ্নে ফুল মার্ক অর্জন করার জন্য। তোমাদের সৃজনশীলে 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তুমি চাইলে যদি প্রথম 3টা অধ্যায় অর্থাৎ হলো দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো গতি, এই অধ্যায়টা যদি সিলেক্ট করো, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়টা সিলেক্ট করো, এখান থেকে প্রশ্ন থাকবে 2টা, এখান থেকে প্রশ্ন 1 সেট, অ্যান্ড সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, এখান থেকে থাকবে 1 সেট প্রশ্ন। তুমি যদি এই 3টা অধ্যায় সিলেক্ট করো তাহলে এই 3টা অধ্যায় থেকে তুমি খুব অনায়াসে, তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই 3টা অধ্যায় থেকে তুমি খুব অনায়াসেই মিনিমাম 4টা সৃজনশীল তুমি কমন পাবা। আর পরবর্তীতে যারা ম্যাথমেটিক্স টপিকগুলো কম বোঝো তারা চাইলে অষ্টম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো আলোর প্রতিফলন, এই অধ্যায়টিকে সিলেক্ট করতে পারো। অপরদিকে একাদশ অধ্যায় অর্থাৎ দ্বাদশ হবে স্থির তড়িৎ। এই যে দশম অধ্যায় যে স্থির তড়িৎটা রয়েছে, স্থির তড়িতের যে অধ্যায়টি খুবই সহজ, মাত্র 3টা টপিকের অঙ্ক করলে এখান থেকে প্রশ্নপত্র কমন আসে। মানে আমার সাজেশনে এই বোর্ডে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডিসপ্লেতে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা 2026-এর ছাত্রদের জন্য, সেটা টেস্ট ফাইনাল সবকিছুর জন্য। এখন এর মধ্যে প্রথম 2টা অধ্যায় সিলেক্ট করলে পাস মার্ক উঠে যাবে, এটা 100% শিওর তুমি থাকতে পারো। আর যদি গণিত কম বোঝো সেক্ষেত্রে 1 নম্বর অধ্যায় এবং অষ্টম অধ্যায় সিলেক্ট করতে পারো। এই 2টা অধ্যায় অনেক সহজ আছে আর এটাতে গণিত কম আছে, তো এখান থেকে তোমার পাস মার্কটা উঠে যাবে। আচ্ছা, এবার আসি যেহেতু তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায় থেকে আছে, তো প্রথম অধ্যায় যারা পড়বা তাদের কি কি পড়তে হবে। তো ফার্স্ট ক নাম্বার প্রশ্ন আমরা লিস্ট রাখছি, তারপর আমরা খ নাম্বার রাখছি, তারপর গ রাখছি। অধ্যায় 1-এ তোমাকে ক নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে পিচ কাকে বলে। মানে 2 নম্বর প্রশ্ন হলো মৌলিক রাশি কাকে বলে। 3 নম্বর হলো স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। 4 নম্বর হলো একক কাকে বলে। 5 নম্বর প্রশ্ন হলো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্রা কাকে বলে বা মাত্রা কি। 7 নম্বর প্রশ্ন আপেক্ষিক ত্রুটি কাকে বলে। এসআই একক কাকে বলে। এখানে একক কাকে বলে, এসআই একক কাকে বলে, 2টার সংজ্ঞা প্রায় সেমই, বাট কখনো একক বলে কখনো এসআই একক বলে, মানে আমি একই প্রশ্ন 2 রকম ভাবে তুলে রাখছি। তারপর প্রশ্ন বলছে লঘিষ্ঠ গণন কি। এখন লঘিষ্ঠ গণন যা তোমার ভার্নিয়ার ন্যূনাঙ্ক তা, অর্থাৎ এই যে ন্যূনাঙ্ক স্ক্রু গজের ন্যূনাঙ্ক, মানে 3 নম্বর প্রশ্ন যা আছে এইটাই তোমার 8 নম্বর প্রশ্ন। মানে আমি এখানে এই 2টা প্রশ্ন আমি ডাবল রাখছি। মেন প্রশ্ন হলো তোমাদের 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন পড়লে প্রথম অধ্যায় থেকে তুমি ক নাম্বার এবং জ্ঞানমূলক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। এরপর আসি খ বা সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো তোমাদের খতে আসে এবং নতুনত্বভাবে তারা সংক্ষিপ্ত যুক্ত করছে, তো এটা খতেও আসে। সেই হিসেবে তোমাকে প্রথম প্রত্যয় ওজন একটি লব্ধি রাশি ব্যাখ্যা করো। ওজন একটি কি রাশি? লব্ধি রাশি, এটা ব্যাখ্যা করতে পারতে হবে। 2 নম্বর হলো তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষায় স্ক্রু গজ অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। তো তারের যে ব্যাস সেটা পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের থেকে কি স্ক্রু গজ অধিক গ্রহণযোগ্য, তার ব্যাখ্যা তোমাকে করতে পারতে হবে। 3 নাম্বার মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন মৌলিক রাশি ও লব্ধ রাশির দুটির মধ্যে পার্থক্য লিখো। স্ক্রু গজের পিচ 1 mm বা 1 মিলিমিটার বলতে কি বোঝো। এই যে 5টা প্রশ্ন দিছি, এই 5টা প্রশ্ন বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি বার আসছে। এই প্রশ্নটা আমি তৈরি করতে অনেক সময় নিয়েছি, কারণ আমি বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। এই প্রশ্নগুলো পড়লে যেমনভাবে খ নাম্বার পেয়ে যাবে, পাশাপাশি তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হুবহু কমন পাবা। এরপর আসি হলো গ ঘ নাম্বার প্রশ্নের জন্য কি কি পড়বো। গ ঘ প্রশ্নের জন্য পড়বো হলো ভার্নিয়ার স্কেল ত্রুটি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে, যেমন ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, তারপর ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো, তারপর তোমাদের হলো তোমার দৈর্ঘ্য নির্ণয় করো, তোমার হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এই ধরনের যে বিষয়গুলো আছে, মানে ভার্নিয়ার সম্পর্কিত বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে পড়তে হবে। 2
আপেক্ষিক ত্রুটি সংক্রান্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো, যেমন হলো প্রকৃত আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো বা আদর্শ আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, পরম ত্রুটি নির্ণয় করো। তো এই ত্রুটি সংক্রান্ত দেখবা তোমাদের গাইড সাপ্লিমেন্টে এই ধরনের ত্রুটি সংক্রান্ত অনেক গাণিতিক সমস্যা আছে যেগুলো বিগত সালে আসছে, সেই প্রশ্নগুলো পড়তে হবে। এরপরে এমসিকিউর জন্য তোমরা এই দুইটা টপিক পড়তে পারো, যে এমসিকিউর জন্য তোমরা একক রূপান্তর এবং ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, এবং বিজ্ঞানীদের যেই অবদান রয়েছে, যেমন সূর্যদানী ভবিষ্যৎবাণী কে করেছে, তোমার গতির সূত্র কে আবিষ্কার করছে, তো এরকম যে সূত্রগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। তোমরা চাইলে বিগত সালের যে প্রশ্ন আছে 2016 থেকে 2025 সালে বেশি প্রশ্ন আসে নাই, এই জায়গাতে খুবই কম সংখ্যক প্রশ্ন আসে এই অধ্যায়টি থেকে। তো এই অধ্যায় থেকে যদি এতগুলোই দিয়ে সর্বোচ্চ প্রশ্ন পাবা 10টা সর্বোচ্চ, এই 10টার মধ্যে এইখানে যে দুইটা টপিক বললাম এই দুইটা টপিকের মধ্যে যেগুলো আছে সেগুলো পড়বা খালি। আচ্ছা, এরপর আসি অধ্যায় 2, নাম হলো গতি। এই অধ্যায় থেকে বা গতি অধ্যায় থেকে আমরা কি কি ক নম্বর প্রশ্ন পড়ব? প্রথম আমরা পড়ব গতি জড়তা কাকে বলে, 2 নম্বর আমরা পড়ব ত্বরণ কি, 3 নম্বর পড়ব গড় বেগের সংজ্ঞা লেখো, 4 নম্বর পড়ব সুষম বা সমত্বরণ কাকে বলে, 5 নম্বর স্থিতি কাকে বলে, পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটি লিখো, সরণ কাকে বলে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে বা কি, বেগ কাকে বলে, চলন গতি কাকে বলে, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, সুষম বেগ কি। এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সুষম ত্বরণ কাকে বলে, এইটা প্রচুর পরিমাণে আসে। তারপরে এখানে যদি বলি পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র লিখো, খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হলো পর্যায়বৃত্ত গতি কাকে বলে, এই তিনটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এছাড়াও বাকিগুলো বিগত সালের প্রশ্ন এসেছে। আচ্ছা, তারপরে আসি খ নম্বর প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে খ এবং সংক্ষিপ্ত সবগুলোই রাখা হয়েছে। তো প্রথম প্রশ্ন হলো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। তো সূর্যের চারিদিকে আমরা জানি যে পৃথিবী কি করে, সূর্যের চারিদিকে ঘোরে একটা নির্দিষ্ট সময়ব্যাপী, তো এটা কোন ধরনের গতি, সেই গতিটা কোন ধরনের গতি সেটা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। সুইচ যখন বন্ধ করে দেখবা যে ফ্যানটা কিছুক্ষণ ঘোরার পরে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায়, তো এটা কি গতি। তো সুইচ যদি বন্ধ করে দাও সেটা হলো তোমার হলো ঘূর্ণন গতি হয়। তো এই ঘূর্ণন গতি কেন সেই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, ঘূর্ণন গতি সম্পর্কিত বিবরণ তোমাকে দিতে হবে। 3 নম্বর হলো বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকে, ব্যাখ্যা করো। তারপরে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্ন হলো সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান ও পতনের সময় সমান কেন, ব্যাখ্যা করো। সরণ বস্তুর গতি পথের উপর নির্ভর করে না কেন। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন। আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব কেন। গতিশীল বস্তুর সরণ না ঘটলেও নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ব্যাখ্যা করো। লাস্ট ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি। এখানে যে প্রশ্নগুলো দিছি এটা খ নাম্বার এবং সংক্ষিপ্ত এই 2 ধরনের প্রশ্ন একত্রে রাখা হয়েছে, তাই প্রশ্ন একটু বেশি হয়েছে। তবে এই অধ্যায়টি অর্থাৎ 2 নম্বর অধ্যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখান থেকে 1 থেকে 2টা সৃজনশীল প্রশ্ন পাবা, এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তোমরা হুবহু পাবা। আচ্ছা, ব্যাপারকে আচ্ছা, তারপরে হলো তোমাদের খ এর পরে হবে হলো গ ঘ। তো আমরা যদি গ ঘ প্রশ্নে যদি আসে, প্রথমে ছক থেকে ত্বরণ সরণ সময় নির্ণয় করতে হবে। একটা এরকম একটা ছক থাকে প্রশ্ন প্যাটার্নে। তো এই যে একটা ছক দেওয়া থাকে যেটা বেগ বনাম সময় লিখেছে, মানে একটা ছক দেওয়া থাকে এরকম ভাবে। তো এই ছক থেকে ত্বরণ নির্ণয় করা শিখতে হবে, এই ছকের মোট অতিক্রম দূরত্ব বা সরণ নির্ণয় করা শিখতে হবে। তো দেখবে এরকম অনেক প্রশ্ন আছে এই ছক সম্পর্কিত, যে ছক প্রশ্ন আছে তোমাদের বিশেষ করে সাপ্লিমেন্টে। তো সাপ্লিমেন্টে এই ছক সম্পর্কিত বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তারপরে ছক থেকে বেগ বনাম সময় বা ত্বরণ বনাম সময় লিখে চিত্র অঙ্কন করো। তো এরকম একটা প্রশ্ন দিয়ে ঘ নম্বরে বলে যে বেগ বনাম সময় লিখে চিত্র অঙ্কন করো, ত্বরণ বনাম সময় লিখে চিত্র অঙ্কন করো। তো এই রিলেটেড যে অঙ্কগুলো আছে, এই রিলেটেড এই যে চিত্র রিলেটেড ম্যাথগুলো ভালো করে পড়বা বিগত সালের গাইড থেকে। আচ্ছা, তারপরে লেখচিত্র হতে ত্বরণ
এরকম হোক আর এরকম হোক, এই ধরনের বিকল্প করা এইটা আর তারপরে প্রতিযোগিতামূলক ম্যাথ সবাই যেমন এখানে আমি কিছু রাখছি মিলিত হবে কি হবে না, একটা গাড়ি করে একটা গাড়ি কখন মিলিত হবে, কতক্ষণ হবে বা করতে পারবে এই ধরনের যে কাজটা এগুলো তোমাকে ভালো করে করতে হবে। তারপরে এই অধ্যায় থেকে বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বেশি আসে, মানে এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই বল অধ্যায় থেকে তুমি প্রথমে পড়বা অস্পর্শ বল কাকে বলে, মৌলিক বল কাকে বলে, বল কাকে বলে, ভরবেগ কাকে বলে, অসাম্য বল কাকে বলে, তারপর হলো তোমার ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো, আবর্তন ঘর্ষণ কাকে বলে, সাম্য বলের সংজ্ঞা দাও, স্থিতি জড়তা কাকে বলে, পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক, নিউটনের গতির প্রথম সূত্রটি লিখো, ঘর্ষণ বলের সংজ্ঞা দাও, মধ্যাকর্ষণ বল কি। তো এই তো যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, এই প্রশ্নগুলো বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন, এবং এই কয়টা প্রশ্ন পড়ে নিলে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, দেন আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো সংক্ষিপ্ত বা খ নম্বর প্রশ্ন। এখানে প্রথম পড়তে হবে বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। দেখবা বোতলে যে ছিপ থাকে, মানে হলো মুখা আমরা বলি, উপরে যে কোট মুখাটা থাকে, তো মুখাটা খোলার সময় অনেক ক্ষেত্রে দেখবে তার ভিতরে একটা খাঁজ কাটা থাকে, কেন থাকে, তো সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। 2, ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন, ব্যাখ্যা করো। কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন, ব্যাখ্যা করো। ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন, ব্যাখ্যা করো। ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। মসৃণ রাস্তায় ব্রেক করলে চলন্ত গাড়ির চাকা পিছলে যায় কেন, ব্যাখ্যা করো। ভাঙা রাস্তায় যে পিচ ভাঙা পথে গাড়ি চালানো ব্যাখ্যা করো। দুর্বল নিউক্লিক বল অপেক্ষায় তড়িৎ চুম্বক বল অধিক শক্তিশালী কেন, ব্যাখ্যা করো। তারপর হলো বস্তুর ভর ও ওজন সমান হয় কিনা, ব্যাখ্যা করো। গাড়ির ব্রেক করার পর একটু সামনে গিয়ে থামে কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, তো এখানে আমি যেমনটা বললাম যে খ নম্বর প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে, একটু বেশি পরিমাণে রাখা হয়েছে। আর যেহেতু আমরা একবারে লাস্ট বোর্ড পর্যন্ত, অর্থাৎ এই সাজেশনটা যারা ফলো করবা তারা এসএসসি পরীক্ষাতে মেন পরীক্ষাতেও যদি তুমি বলো যে মেন পরীক্ষার কথাও যদি বলি, সেখানে তোমাকে আর কোনো সাজেশন ফলো করার কোনো প্রয়োজন পড়বে না। এই সাজেশনটাকে তখনও আবার আপলোড দেওয়া হয়, কেননা এই একই জিনিসই এখন থেকে পড়ে রাখলে যতগুলো পড়ে রাখবে তোমার সুবিধা, যতগুলো পড়বো না তোমাকে তখন পড়তে হবে। বিগত 10 বছরের মধ্যে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার আসছে, তো তোমাদের বেলাও এটা আসবে। বিশেষ করে 2024 সালের প্রশ্নগুলো তোমাদের বেলা সবচেয়ে বেশি পরিমাণ আসার চান্সেস, প্লাস 2022 সালের প্রশ্নগুলো আমি ওই প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি পরিমাণ রাখার চেষ্টা করছি। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন, ব্যাখ্যা করো। ভর হচ্ছে জড়তার পরিমাপক, ব্যাখ্যা করো। আর নভোচারীরা মহাকাশে নভোযানে ভেসে থাকে কেন, ব্যাখ্যা করো। ক্রিয়া প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, ব্যাখ্যা করো। জানালার কাছে ঢিল ছুঁড়লে তা ফেটে চূর্ণ হয়ে যায় কেন, ব্যাখ্যা করো। জড়তা কি ও কত প্রকার, ব্যাখ্যা করো। মৌলিক বল কত প্রকার, ব্যাখ্যা করো। কোন বস্তুর ভরবেগ 100 কিলোমিটার/সেকেন্ড বলতে কি বোঝো। অভিকর্ষের ত্বরণ 9.8 m/2 বলতে কি বোঝো। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, ব্যাখ্যা করো। তো এই হলো তোমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন। এই কটা পড়ে নিলে এই অধ্যায় থেকে আর কিছু পড়ার লাগবে না। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্ন। প্রথম বল বা ত্বরণ নির্ণয় করতে পারতে হবে। বিশেষ করে এই ধরনের একটা অঙ্ক থাকে, এই ধরনের, তো একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, দুজনের মধ্যে সংঘর্ষ উঠলো। তো এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলো তোমাকে ভালো করে করতে হবে। বিশেষ করে আমি এই যে চিত্রটা আঁকলাম, এই ধরনের ম্যাথ যেটাকে দেখবা ভালো করে করবা। এই সেম ম্যাথটাই থাকবে মিলিত বেগ বা পশ্চাৎ বেগ নির্ণয় করো, মানে এই দুজনের পরে সংঘর্ষের পরে কি বেগে চলবে, বা তারা সংঘর্ষের পরে একই বেগে চলবে, সেই বেগটা কত, এটাকে আমরা মিলিত বেগ বা পশ্চাৎ বেগ বলে থাকি। তো এই মিলিত বেগ বা পশ্চাৎ বেগটা নির্ণয় করার বুঝতে হবে। তারপর এই যে সেম ম্যাথটা থেকে থাকবে দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো। মেন কথা হলো এই রিলেটেড যে ম্যাথগুলো তোমাদের সাপ্লিমেন্টে রয়েছে,
তোমাদের টেস্ট পেপারে রয়েছে। যেহেতু গাইডে খুব কম সংখ্যক প্রশ্ন থাকে, তাই আমি গাইড প্রেফার কখনোই করি না। ইজি টেস্ট বা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট এগুলো থেকে যেই প্রশ্নগুলো আছে ভালো করে প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো পড়বা। অ্যানালাইসিস করার দরকার নাই, এই ধরনের যে কটা প্রশ্ন পাবা সেই কটা পড়বা, তাহলেই হবে। ঘটনাটি কি ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিক ব্যাখ্যা দাও। সেম এই প্রশ্ন থেকেই থাকবে। মানে আমি মূলত তোমাকে একটা অঙ্কের কয়েকটা প্যাটার্ন দেখাচ্ছি। মেন অঙ্ক হলো এরকম, একটা বস্তু এদিক যাবে, একটা বস্তু এদিক যাবে, তখন এই কয়েকটা প্রশ্ন তোমাকে করবে। আর একটা হলো থাকে হলো বন্দুক ও তক্তা সংক্রান্ত গাণিতিক সমস্যা। এটা আমি এমসিকিউর মধ্যে প্রচুর পরিমাণে দেখছি, যে বলা হয় একটা বস্তুর বুলেট গুলি করার পরে 3 সেন্টিমিটার অতিক্রম করার পরে তার বেগ অর্ধেক হয়ে গেল, তক্তাটি আর কতটুকু অতিক্রম করবে। অথবা উল্টাভাবে প্রশ্নটা করে যে একটা গুলির বেগ 4 গুণ করা হলে আর কতগুলো তক্তা ভেদ করতে পারবে। তো এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে দেখা যায়, যদিও এগুলোর জন্য আলাদা টেকনিক রয়েছে। নিউটনের তৃতীয় সূত্রর প্রয়োগ ব্যাখ্যা করো। তারপর হলো নৌকা থেকে লাভ দেওয়া যে ধরনের অঙ্ক আছে এটা যদি করতে পারো। পাশাপাশি ভূপৃষ্ঠে থেকে কোন উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, মানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা। টেস্ট পরীক্ষায় এটা বেশি পরিমাণ আসে, মানে এই অঙ্কটাকে আমি টেস্ট পরীক্ষায় বেশি পরিমাণ আসতে দেখছি, সবচেয়ে পরিমাণ। বিগত সালে অর্থাৎ তোমাদের যে আগের বড় ভাই যারা আছে তাদের বেলায় এই প্রশ্নটা আসছিল, যে একটা এরকম একটা চিত্র আঁকা ছিল তাদের বেলায়, এরকম এরকম একটা চিত্র ছিল। তো চিত্রটা তো বলা হয়েছিল যে এই উচ্চতায় বস্তুর অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তো এরকম প্রশ্নগুলো থাকে। এরপর অধ্যায় 4, যার নাম হলো কাজ ক্ষমতার শক্তি। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো? এই অধ্যায় থেকে আমরা পড়বো হলো কাজ কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, শক্তির সংজ্ঞা দাও, বিভব শক্তি কাকে বলে, এক ওয়াট কাকে বলে, নিউক্লিক বিক্রিয়া কি, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি লিখো, শক্তির নিতত্ব সূত্রটি লিখো, গতিশক্তি কাকে বলে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে। এই কটা ক নাম্বার প্রশ্ন পড়বা, 100% গ্যারান্টি এখান থেকে তুমি ক নাম্বার প্রশ্ন কমন পাই যাবা। আচ্ছা, তারপর প্রশ্ন হলো খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম হলো জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন ব্যাখ্যা করো। তারপর 2 নম্বর হিসেবে পড়তে হবে তোমাকে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 3, 1 ওয়াট সেকেন্ড কে 1 জুল বলা যায় ব্যাখ্যা করো। পরন্ত বস্তুর বিভব শক্তির হ্রাস পায় কেন, পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন। মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। শক্ত মাটিতে হাঁটা সহজতরকে হয় কেন ব্যাখ্যা করো। বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন ব্যাখ্যা করো। তারপরে নিউক্লিওসিকল বিক্রিয়ার চিত্র এঁকে ব্যাখ্যা করো। এই সেম ধরনের প্রশ্ন এখানে আবার রাখা হয়েছে, মানে একই কোয়ালিটির প্রশ্নগুলো জাস্ট একটু আলাদাভাবে লিখছে তারা। যেমন আমি এখানে তোমাদের দেখালাম বায়োমাসের বিষয়ে যদি একটা প্রশ্ন দেখাই এখানে, তো এখানে বলছি বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন। এখানেও সেম প্রশ্নটাই আমরা রাখছি, যদি এখানে খেয়াল করো বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ কি। সেম এই প্রশ্নে একই প্রশ্ন, জাস্ট রাখা হয়েছে যে প্রশ্নটা দেখতে আলাদা তাই রাখা হয়েছে, এছাড়া তেমন কিছুই না। আগের যেই কয়টা প্রশ্ন পড়লো তুমি এই প্রশ্নগুলো অনায়াসে উত্তর করবা, তাও একটু দেখবা যে কোনো ভিন্নতা আছে কিনা। আচ্ছা, তো প্রশ্নটা নিউক্লিয়ার চেন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ কি, যেমনটা আমি বললাম, ঠিক আছে, সেম টু সেম লেখা আছে শক্তির, মানে এইটার এটাও একই, বাই চান্স দুইটা তুলে ফেলেছি। নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন। কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল চিকন বেলের তুলনায় আরামদায়ক কেন ব্যাখ্যা করো। তারপর পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো। এরপর এই অধ্যায় থেকে আমাদের গ ঘ প্রশ্ন কি কি পড়বো। আমরা আগেরটি বলছি যে এই অধ্যায়ে আমাদের 2 ধরনের প্রশ্ন আসবে। ফার্স্ট প্রশ্ন হলো তোমাকে ধনাত্মক ও ঋণাত্মক কাজ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করতে হবে। তো এখন প্রশ্ন হলো এইটা আবার কি ধরনের প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নগুলো আমি তোমাকে দেখাচ্ছি যে প্রশ্ন এরকম থাকবে, এখানে একটা বল থাকবে, এখানে একটা থাকবে, এরকম একটা চিত্র থাকবে। বলা হয়েছে উপর থেকে একটা বলকে নিচের দিকে নিক্ষেপ করা হলো, এখানে কিছু বিন্দু থাকবে। ধরো আমি ধরলাম এটা এ, এটা আছে এ লাগছে না, এখানে ধরলাম বি, মাঝখানে ধরো সি, এরকম কিছু একটা থাকবে। থাকার পরে তোমাকে বলবে যে এর বেগ কত, ধরো বি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে বেগ কত। তো ধনাত্মক ঋণাত্মক কাজ সম্পর্কিত। আবার অনেক ক্ষেত্রে ঋণাত্মক বলতে বোঝো না, এটা তো ধনাত্মক, কোনো কিছু নিচে আছে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করছে, উপর থেকে নিচে নিক্ষেপ করছে ধনাত্মক,
নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করছে ঋণাত্মক। তো এই ধনাত্মক ঋণাত্মক যে কাজগুলো আছে এই দুই ধরনের চিত্রের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। সেম প্রশ্নে থাকে গতিশক্তি বিভব শক্তির বা কোন উচ্চতায় এই দুইটি সমান হবে অথবা n গুণ হবে। এরকমই থাকবে যে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যে কোন উচ্চতায় n গুণ হবে। এটা হলো এই প্রশ্নটা, নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা মানে ঋণাত্মক কাজ। এই প্রশ্নটা দিয়ে তোমাকে বলবে ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা, মানে ধরো এই চিত্রটা দিল অথবা এই চিত্রটা দিল, বলা হবে এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে অনুসরণ করে কিনা। সেম এখানেও দিতে পারে এ বি সি বিন্দুকে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে অনুসরণ করে কিনা। তো সেম কোয়ালিটির প্রশ্ন তোমাদের থাকবে। তারপরে লভ্য কার্যকর ক্ষমতা পরীক্ষা করতে হবে। তারপর কুয়া ও পাম্প বা পানির ট্যাঙ্ক সংক্রান্ত দুই ধরনের ইঞ্জিনের 75%, তারপর হলো 25%, 70% এরকম কার্যদক্ষতা দেওয়া থাকবে আলাদা আলাদা। দেওয়ার পরে তোমাকে বলবে যে তারা পানি উঠাচ্ছে, এখন কার দক্ষতা বেশি হবে, ঠিক আছে, সেটা তোমাকে বাই করতে হবে। এরপর অধ্যায় 7 নাম হলো তরঙ্গ শব্দ। এখন এই অধ্যায় থেকে তোমাকে কি কি পড়তে হবে? তরঙ্গ শব্দ থেকে তোমাকে ক নম্বর প্রশ্ন করতে হবে শব্দের তীক্ষ্ণতা কাকে বলে। তারপর এখানে যদি দেখে এটা কাকে বলে। তারপরে শব্দের তীব্রতা সংজ্ঞা দাও। কম্পাঙ্ক কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে, তরঙ্গের বিস্তার কাকে বলে, শব্দের তীব্রতা কাকে বলে। সেমি আছে, শব্দের তীব্রতা সংজ্ঞা দাও আর কাকে বলে বিষয়টা একই। বিস্তার কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। এই কয়টা ক নম্বর প্রশ্ন পড়লে তোমার হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না। খ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন, তো এখানে তোমাকে পড়তে হবে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন ব্যাখ্যা করো। পানি ও তামার শব্দের বেগ ভিন্ন ব্যাখ্যা করো। শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন ব্যাখ্যা করো। পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এভাবে থাকে শব্দের বেগের উপর বাতাসের ঘনত্বের প্রভাব ব্যাখ্যা করো। শব্দের তীব্রতা 10 ওয়াট পার মিটার কিউব বা মিটার স্কোয়ার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বাদুর কর্তৃক সৃষ্টি শব্দ বাদুর শুনলেও মানুষ শুনতে পায় না ব্যাখ্যা করো। দুই বন্ধু পরস্পরের কথা বলার সময় তাদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন ব্যাখ্যা করো। নভোচারীকে মহাকাশে নভোযানে ভেসে থাকে কেন ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন তোমরা পড়ে নিবা। এরপর আসি তোমাদের গ ঘ প্রশ্ন। এই অধ্যায় থেকে গ ঘ প্রশ্ন বলতে এখানে মেনলি এই ধরনের প্রশ্ন থাকে। এখানে একটা দেওয়াল দেওয়া থাকে, ঠিক আছে, এখানে একটা দেওয়াল, তো এখানে একটা মানুষ দেওয়া থাকে, ঠিক আছে, বা চিত্রগুলো এরকমই দেখতে পারবো অনেকটা। প্রশ্ন থাকে তরঙ্গ দৈর্ঘ্য, আরেকটা বলতে ভুলে গেছি, আরেকটা থাকে এরকম। তো এটা এক ধরনের ম্যাথ, এটা এক ধরনের ম্যাথ, এই দুই ধরনের ম্যাথগুলো করতে হয়। তো এই ম্যাথ থেকে এরকম থাকে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল বা বেগ নির্ণয় করো। তারপর ভিন্ন মাধ্যমে তাপমাত্রা শব্দের বেগ নির্ণয় করে, যে এটা এইখান থেকে। তারপরে দূরত্ব নির্ণয় করো, ন্যূনতম সময় নির্ণয় করো, কতবার প্রতিধ্বনি শোনা যাবে সংক্রান্ত যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তো এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলো তোমাকে মাস্ট বি ইম্পর্টেন্ট দিয়ে করতে হবে। প্রতিধ্বনি সম্পর্কিত ম্যাথগুলো এগুলো তোমরা মেন গাইডে যে কোনো জায়গায় বা মেন সাপ্লিমেন্ট যে কোনো এক জায়গা থেকে দেখবা যে প্রতিধ্বনি সম্পর্কিত প্রচুর পরিমাণে ম্যাথ আছে। এছাড়াও আমাদের যেই পিডিএফগুলোর তোমাদের আছে বা আমাদের পিডিএফগুলো যেগুলো তোমরা ক্রয় করছো সেই পিডিএফগুলোতে এগুলো খুব সুন্দর করে সাজানো দেওয়া আছে, ক নাম্বার, গ নাম্বার। তো আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলি তোমাদের সাজিয়ে রেখেছি। আচ্ছা, এরপরে তোমাদের অধ্যায় নাম্বার হলো 8, যার নাম হলো আলোর প্রতিফলন। প্রথম তোমাকে পড়তে হবে বিবর্তন কাকে বলে, প্রতিবিম্ব কাকে বলে, দর্পণ কাকে বলে, তারপর হলো গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে, আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিকৃত করো, ফোকাস বিন্দু কাকে বলে, লেন্স কাকে বলে, আলট্রা ভায়োলেট অর্থাৎ ইউভি রশ্মি কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, তারপর এখানে আলোর তোমার প্রতিফলন কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে। এই কয়টা ক নাম্বার প্রশ্ন পড়তে হবে তোমাকে। এই কয়টা ক নাম্বার প্রশ্ন পড়লে তোমাদের জন্য এনাফ। এরপর সে খ প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন। খ নাম্বার পড়তে হবে লঞ্চের স্যাটেলাইটে অবতল আয়না ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কি আমরা দেখতে পাই ব্যাখ্যা করো।
প্রতিফলক সৃষ্টি লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিসত্যি রশ্মির মান শূন্য হয় কেন ব্যাখ্যা করো। অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন ব্যাখ্যা করো। গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটি হয় কেন ব্যাখ্যা করো। ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন। লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন। দুপুরবেলা রংধনু দেখা যায় কেন। লাল রঙের সানগ্লাসের চেয়ে হলুদ রঙের ফুলকে কোন বর্ণের দেখাবে ব্যাখ্যা করো। আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে কেন। তারপরে লাল আলোতে গাছের পাতা কি রং দেখায় ব্যাখ্যা করো। সবুজ আলোতে আম গাছের পাতাকে সবুজ কিন্তু পাকা আমকে কালো দেখায় কেন। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। দর্পণ লম্বাভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে না কেন ব্যাখ্যা করো। নীল আলোতে গাছের সবুজ পাতাকে কালো দেখায় কেন। বাস্তব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো। উত্তল দর্পণে বাস্তব বিম্ব গঠন সম্ভব নয় কেন। সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন ব্যাখ্যা করো। এর পাশে তোমাদের গ ঘ নাম্বার প্রশ্নে এখানে তোমাকে পড়তে হবে দুই ধরনের ম্যাথ। ফার্স্ট হলো এই ধরনের একটা সূত্র আছে 1 ডিভাইডেড তোমার যেটা আমার খেয়াল আছে f1 ডিভাইডেড 1 ডিভাইডেড তোমার এখানে ছিল হলো এখানে হলো u 1 ডিভাইডেড u প্লাস 1 ডিভাইডেড v সমান সমান 1 ডিভাইডেড f। এই সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ আছে, অল্প কিছু ম্যাথ। তো এই যে তোমার বিবর্তন, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব নির্ণয় করা, এইটা করবা। সেটা হলো যে এই সূত্রটা পাবা। তারপর হলো বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি সংক্রান্ত যে গাণিতিক সমস্যা, তোমরা এরকম কিছু চিত্র দেখতে পারো। খুব সহজ একটা বিষয় এরকম। তো কিছু চিত্রে দেখবা প্রতিবিম্ব এরকম ভাবে তৈরি করে, তারা এরকম ভাবে দিয়ে এখানে লম্বা দেয়, এখানে দেয়, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এভাবে এখানে দেওয়ার পরে এখানে ডট 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 দিয়ে এখানে প্রতিবিম্বটা তৈরি করে। এখন তোমরা বলতে পারো না, আবার অনেক চিত্র দেখা যাচ্ছে যে এরকম সেম চিত্রই থাকে, তোমার এভাবে একটা যে এসে তোমার কি একটা সোজা আসে এরকম আসে, আর একটা এসে এরকম আসে, এসে এই জায়গায় কেন্দ্র করে এরকম টানে। এখন তোমরা জানোই না যে প্রতিবিম্ব কেমন হবে, কি হবে না হবে। আমি তোমাকে একটা সিম্পল হিসাব শিখিয়ে দিচ্ছি, আশা করি এতে প্রতিবিম্বর সমস্যাটা তোমাদের দূর হয়ে যাবে। এরকম যে কোনো একটা প্রতিবিম্ব যে কোনো ভাবেই থাকুক, এটা তোমার আয়নার সামনের অংশ। যদি সামনের অংশ হয় তাহলে মনে রাখবে যে এটা বাস্তব। যে কোনো জায়গায় প্রতিবিম্ব গঠন করুক, এখানে করুক, উপরে করুক, নিচে করুক, পুরোটাই বাস্তব। আর আয়নার যদি পিছনে হয়, আয়নার পিছনে হলে সেটা হলো অবাস্তব। আয়নার পিছনে হলে সেটা কি অবাস্তব, ঠিক আছে, অবাস্তব। এখন যদি ছোট হয় তোমার প্রতিবিম্বর এইটা, ধরো সাপোজ এরকম ভাবে আসলাম, এটা এরকম আসলাম, এটা এরকম আসলাম, তখন দেখা গেল যে এইটা এই লাইনটা থেকে এই লাইনটা আমার কি বড় হলে বিবর্ধিত, ছোট হলে খাটো, এতটুকুই পার্থক্য। বড় হলে বিবর্ধিত, ছোট হলে খাটো। তো এইভাবে তুমি খুব অনায়াসেই, তো এই ধরনের 5টি চিত্র আছে, 5টি চিত্র আঁকতে হবে এবং 5টি চিত্র বিবরণ তোমাকে দিতে হবে। খুব সহজ একটা টপিক। যেহেতু আমাদের কাছে স্মার্ট বোর্ড নেই, তো আমরা আপাতত এই টপিকটা বুঝাতে পারছি না। তারপর আশা করি যতটুকু তোমাকে এখানে বুঝাই দিচ্ছি এর জন্য তোমার এনাফ তোমার জন্য। আচ্ছা, তারপর 10ম অধ্যায়, যার নাম হলো স্থির তড়িৎ, তার তোমাদের লাস্ট অধ্যায়। প্রথমে তোমাকে পড়তে হবে পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, দর্পণের ফোকাস কাকে বলে, ধারক কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, ওমের সূত্রটি লিখো। তো এই কটা ক নাম্বার পড়বে এই অধ্যায় থেকে, তাহলে এই অধ্যায়ে অন্তত আর কোনো সমস্যা হবে না। খ নাম্বার হিসাবে এবং সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে সিস্টেম লস কমানোর কৌশল ব্যাখ্যা করতে হবে। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরীকরণ কৌশল ব্যাখ্যা করতে হবে। প্রতিধ্বনি শোনার জন্য নির্দিষ্ট দূরত্ব প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো। স্টিলে আর্মারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কেন ব্যাখ্যা করো। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন ব্যাখ্যা করো। সামান্য পরিমাণ ত্রিযোজী মূলযুক্ত অর্ধপরিবাহীকে পি টাইপ বলা হয় কেন ব্যাখ্যা করো। প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আধায়িত হয় বুঝিয়ে লেখো। তারপর হলো ঘ নাম্বার প্রশ্ন। এখানে মেনলি তোমাকে যে ধরনের অঙ্ক করতে হবে, এরকম একটা চিত্র তোমরা দেখতে পারবা এরকম। তো এই ধরনের যে চিত্রগুলো আছে, এই চিত্র সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, এগুলো মেনলি করতে হবে এই অধ্যায়ে। প্রথম হলো
একাধিক আধানের তোমার কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, তারপর আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করা, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা, মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ তীব্রতা সমান হবে কিনা। তো এই ধরনের কয়েকটা ম্যাথ তোমাকে করতে হবে, তাহলে শেষ। তো এখানে আমি যেই অধ্যায়গুলো তোমাকে দিলাম, যেই অধ্যায়গুলো তোমাকে বুঝালাম, এই কয়টা অধ্যায় যদি করো, এই কয়েকটা টপিক যদি করো, তাহলে আশা করি তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়।